বাপের স্বভাব পেয়েছেন না? ছোটবেলায় ছিলেন কিনা কে জানে। না হলে এসব উদ্ভট কথা মাথায় আসে কিভাবে? কেমন কথা, ল্যাংটা হেঁটে যাবে? আমার বাচ্চার শরম ভাঙিয়ে ফেলছে, বদলোক কোথাকার। মারোয়ান নিশাতের পিছু পিছু রান্নাঘরে এসে গম্ভীর গলায় বলল, তুমি আমার ইজ্জত নিয়ে টানাটানি করতে পারো না লিলিপুট। আমি কোনো কালেই উদম থাকতাম না। এমনকি মায়ের পেট থেকেও বেরিয়েছি জামা কাপড় পরে। নিশাত ঘুরে বলল, তা সেখানে আপনাকে জামা কাপড় পরিয়েছে কে? আরে এটা তো কথার কথা। নিশাত বলল, বাজে কথা বন্ধ করবেন। আমি রান্না করব। বের হন এখান থেকে। দরজায় করাঘাতের শব্দে মারোয়ান এসে দরজা খুলল। অপর পাশের ব্যক্তিটি বলল, হ্যালো ইয়াং ম্যান, মে আই কাম ইন? নো, ওয়াই আর ইউ লেট ওল্ড ম্যান? ব্যক্তিটি মারোয়ানকে বুকে জড়িয়ে ধরে বলল, ইচ্ছে করে এসেছি রে। গাড়িতে জিনিসপত্র আছে, হেল্প লাগবে, আমার সঙ্গে আয়। কথাটা বলেই মেজবা আহমেদ ওরফে মার্ভ জেন নিচে নামতে লাগলেন। মারোয়ান চাচার পিছু পিছু গিয়ে নিচ থেকে সবগুলো ব্যাগ ভেতরে এনে বলল, এত কিছু কেন এনেছো চাচু? মেজবা আহমেদ রুমে ঢুকে বিছানায় বসলেন। ফ্যানের বাতাস খেতে খেতে বললেন, কি বলিস? নাতিকে দেখতে এসেছি, খালি হাতে আসবো নাকি? মারোয়ান বলল, তাই বলে এত কিছু? হ্যাঁ, নাতিটার জন্য জামা কিনেছি, পরিয়ে দেখিস লাগে কিনা। তোর আর তোর বউয়ের জন্য কিছু করিনি, তোরা নিজেরা কিনে নিস। নাতি কই? ওর মায়ের কাছে, তোমাকে ভয় পাচ্ছে। আরে নিয়ে আয়, ভয় কিসের? সাহসী বাপের ছেলে এমন ভীত হবে কেন? নিয়ে আয়, সাহস শিখিয়ে যাব। মারোয়ান নাহওয়ানকে কোলে নিয়ে রুমে ঢুকতেই বাচ্চাটা মেজবা আহমেদকে দেখে বাবার গলা আরো শক্ত করে আঁকড়ে ধরল। মেজবা আহমেদ উঠে এসে নাহওয়ানের গাল টেনে আদর করতে করতে বললেন, আরে এটা কে? ডুপ্লিকেট জাত দেখি। নাহওয়ান মারোয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরে বলল, বাবা মারছে। মারোয়ান বলল, কোথায় মেরেছে? উনি তোমার একজন দাদা। নাহওয়ান তবুও বাবার শার্ট চেপে মুখ লুকিয়ে রাখলো। মেজবা আহমেদ জোর করে নাহওয়ানকে কোলে নিয়ে বলল, এই গোয়েন্দার বেটা, তোকে মেরেছি কখন? নাহওয়ান হাপুস গলায় কাঁদতে কাঁদতে মারোয়ানের দিকে হাত বাড়িয়ে দিল। মারোয়ান তা দেখে বলল, থাক আর কাঁদিও না তো, তুমি ফ্রেশ হও গিয়ে। মেজবা আহমেদ মারোয়ানের কথা পাত্তা না দিয়ে নাহনের ফুলো ফুলো গালে ঠেসে ঠেসে চুমু দিতে লাগলেন। নাহন চুমু খেয়ে বাবার দিকে চেয়ে বলল, বাবা চুমা দিচ্ছে, বিচি বিচি দিচ্ছে। মারোয়ান বলল, ভালো তো। ইন্না চবাই চবাই, উফ। বলতে বলতে নাহন তার গুলুমুলু ছোট্ট হাত দুটোর সাহায্যে শরীরের সমস্ত শক্তি দিয়ে মেজবা আহমেদের ঠোঁট সরিয়ে দিতে চাইল, কিন্তু একটু নড়াতে পারল না। নাহন গলা ছেড়ে কাঁদতে লাগলেই মারোয়ান এগিয়ে এসে কোলে নিল। মেজবা আহমেদ বললেন, বাপরে, একটা চুমু দিয়েছি, এতে এত রাগ? মারোয়ান কোলে নিতেই নাহন শান্ত হয়ে গেল। মারোয়ান বলল, ও চুমু পছন্দ করে না, কেউ চুমু দিলেই বিরক্ত হয়। মেজবা আহমেদ বললেন, বাবা, এখনই স্কিনের প্রতি যত্ন? মারোয়ান ঠোঁট বেঁকিয়ে বলল, তো ছোট দেখে কি আমার ছাওয়ের স্কিনের দাম নেই? মেজবা আহমেদ হেসে ফেললেন। নাহনকে কান্না থামিয়ে ফেলতে দেখে বললেন, ওরে ব্রিটিশ, বাপের কোলে যাওয়ার জন্য কান্নার অভিনয় করছিলি? নাহন এদিকে ফিরে মেজবা আহমেদের দিকে আঙুল তাক করে কান ডলতে ডলতে বলল, বাবা মারলো, বিচি বিচি মারবে। মারোয়ান বলল, এসব বলে না ভাইয়ার। মেজবা আহমেদ বললেন, কি সাংঘাতিক, বাপকে মারতে শিখিয়ে দিচ্ছে। তোর বাপ মারতে পারবে না, আয় তুই আর আমি মারপিট করি। নাহন মুখ ফিরিয়ে মারোয়ানের কাঁধে মুখ লুকিয়ে ফেলল। মারোয়ান বলল, থাক আর জ্বালিও না, তুমি ফ্রেশ হও। মেজবা আহমেদ খুব আয়েশ করে পোলাও রোস্ট, মাছ ভাজা, গরুর গোশতের কষা দিয়ে ভাত খাচ্ছেন। মারোয়ান পাশে ছেলেকে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছে। মেজবা সাহেব মাছের মাথায় কামড় বসিয়ে বললেন, রান্নাটা মারাত্মক হয়েছে রে। মেয়েদের রান্না খেতে খেতে মুখ পানসে হয়ে গেছে। বৌমার রান্নার হাত বেশ ভালো, চমৎকার রাধে। প্রতি মাসে রান্নার জন্য কত নেবে জিজ্ঞেস করিস তো? চিন্তা করিস না, ডেলিভারি চার্জ সহ দেবো। মারোয়ান ছেলের মুখে খাবার তুলে বলল, তোমার টাকা দিতে হবে কেন? বললে এমনিতেই রেঁধে দেবে তোমাদের বৌমা। মানব দরদি রমণী কিনা।
মেজবা আহমেদ লোকমা মুখে পড়ে বললেন, পাগল নাকি? মেয়েটা কষ্ট করবে আর আমি চাচা শ্বশুর হয়ে গান্ডে পিন্ডে গিলবো? চাবি নেই। খাওয়ার পাট চুকিয়ে মেজবা আহমেদ কিছুক্ষণ ঘরের এ মাথা ও মাথা পায়চারি করলেন। তিনি প্রচুর স্বাস্থ্য সচেতন, এ বয়সেও ফিটফাট, সবকিছুই মেনটেন করে চলেন। স্বাস্থ্যসম্মত খাবার খান, অতিরিক্ত অয়েলি খাবার অ্যাভয়েড করে চলেন। পায়চারি শেষে একটু বিছানায় হেলান দিয়ে বসলেন। ব্যাগ থেকে বই বের করে পড়তে লাগলেন। এ বয়সেও তিনি চশমা ছাড়া বই পড়তে পারেন। বইয়ের পাতা উল্টাতে গিয়ে খেয়াল করলেন রুমের দরজায় টানানো পর্দা নড়ছে। তিনি একটু ভালোভাবে তাকাতেই খেয়াল করলেন ছোট্ট ছোট্ট দুটো কচি পা দেখা যাচ্ছে। পা টিপে টিপে বিছানা থেকে নামলেন। পর্দা সরিয়ে গপত করে নাহনকে ধরে বলল, দেখে ফেলেছি গোয়েন্দার বেটা, গোয়েন্দাগিরি হচ্ছে। নাহন ভয়ে কাঁদতে চাইলে মেজবা আহমেদ বললেন। কাঁদলেই চুমু খাবো। নাহন ছলছল চোখে ঠোঁট ফুলিয়ে বলল। না। মেজবা আহমেদ অনেকক্ষণ নাহনকে দেখলেন। এ যেন ছোটবেলার আজাদ, পুরোই মিনি চাঁদ। জাদু এমন ঠোঁট ফুলাতো, গোলগাল ছিল। মেজবা আহমেদ নাহনকে কোলে নিয়ে বিছানায় বসে বললেন। এই বুটুস বুটুস, বাবা কই? নাহন ইনোসেন্ট মুখ করে বলল, বাবা ঘুমায়, তুই ঘুমাস না? ঘুম ভাঙিছে। মেজবা আহমেদ বললেন। এজন্য এসে আমাকে পাহারা দিচ্ছিলি? নাহন ঠোঁট উল্টে বলল। ডিজুম ডিজুম দিব। মেজবা আহমেদ ভয় পেয়ে বললেন। ওরে বাবা, ভয় পেয়েছি। দাদার সাথে মারপিট করতে এসেছেন? নাহন ঘাড় নাড়ালো। মেজবা আহমেদ ওকে নামিয়ে শার্টের হাতে কড়ি পর্যন্ত গোটালো, বলল। চলুন, একদান হয়ে যাক। নাহন খুশি হয়ে বিছানায় দাঁড়ালো। মেজবা আহমেদ বসে বসেই নাহনের গায়ে আলতো করে চাপড় দিলেন। নাহন পাল্টা সর্বশক্তি দিয়ে জোরে চাপড় দিল। মেজবা আহমেদের গায়ে একটুও লাগলো না। এমন অনেকক্ষণ দাদা নাতির ফাইট গেল। শেষে মেজবা আহমেদ অভিনয় করে শুয়ে বললেন। ওহ, ব্যথা পেয়েছি। নাহন কিল দিয়ে দূরে দাঁড়িয়েছিল, এগিয়ে এসে বলল। বিতা পিচো। হ্যাঁ। নাহন পাশে বসে কিল দেওয়া স্থানে ডলে দিতে লাগলো। মেজবা আহমেদ শিশুটির নিষ্পাপ মুখের দিকে চেয়ে রইলেন। তার যাদের রক্ত এটা, এজন্যই বোধহয় এত টান অনুভব করছেন তিনি। তিনি হুট করে নাহনকে বুকে টেনে এনে বললেন। আপনি পচা, দাদাভাইকে মেরেছেন? নাহন ঠোঁট ফুলিয়ে ফোপাতে ফোপাতে বলল। জি। মেজবা আহমেদ নাহনকে আদর করে বললেন। আরে কিচ্ছু হয়নি, আমার সোনা ভাই। নিশাদ এতগুলো রান্না করে ক্লান্ত হয়ে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। বিকেল হয়ে গেছে, এখনো ঘুম ভাঙেনি তার। ক্লান্তিতে বেঘরে ঘুমাচ্ছে সে। ইতিমধ্যে মারওয়ানের ঘুম ভেঙে গিয়েছে। মুখ ধুয়ে পাশের রুমে উকি দিয়ে দেখেছে নাহন মেজবা আহমেদের বুকে ঘুমাচ্ছে। তাই আর না ডেকে রুমে এসে নিশাতের শরীরে হাত দিয়ে ডাকলো। নিশাত, নিশাতের ঘুম ভাঙতেই সম্মুখে চোখ দিতেই দেখল মরণ তাকে ডাকছে। সে মোড়ামুড়ি করতে করতে উঠে বসল। ঘড়িতে সময় দেখল সন্ধ্যা হতে আর বেশিক্ষণ নেই। দ্রুত অজু করে নামাজ পড়ল। নামাজ শেষে জায়নামাজ ভাঁজ করে বলল। এই শুনুন, চাচু বিকেলে কি খাবেন? মারওয়ান বলল। তোমার কিছু করতে হবে না। বাইরে থেকে পুরি, সিঙ্গারা, পেঁয়াজু নিয়ে আসবো না। তুমি শুধু চা বসাও। নিশাত এগিয়ে এসে বলল। কি বলেন? বাইরের খাবার খাওয়াবো কেন? আমি নিজেই তো এসব বানাতে পারি। মারওয়ান গম্ভীর গলায় বলল। চাচ্চু তৈলাক্ত খাবার বেশি খান না, অল্প আনবো। তোমার এত ঝামেলা করার দরকার নেই। নিশাত পাশে বসে বলল। তবু আমার কেমন যেন লাগছে। এই প্রথম ভাতিজার বাসায় এসছেন, বাইরের খাবার খাওয়াতে চাচ্ছি না। এমনিতে বেচারা বাইরের খাবার, মেয়েদের খাবার খেয়ে খেয়ে অতিষ্ঠ হয়ে গেছেন। এখানে এসেও যদি এসব খান তাহলে কেমন হলো? আপনি এক কাজ করুন, আমাকে নুডলস এনে দেন। ওটাই, বেশি তেল লাগবে না, অন্যভাবে রান্না করে দিবনি। মারওয়ান আলসেমি করে বলল। আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। নিশাত তাকে শোয়া থেকে টানতে টানতে বলল। উঠুন বলছি, না হলে কিন্তু কামড় দিব। মারওয়ান বিরক্তি নিয়ে উঠে বসে বলল। হ্যাঁ, তুমি তো শিখেছো ওই একটা জিনিসই, কথায় না পারলেই কামড়। নিশাত কোমরে হাত রেখে বলল। তো কি চুমু দিব? মারওয়ান মুখ ঘুরিয়ে বলল। কই দাও তো না। নিশাত মুখ টিপে বলল। চুমু দেওয়ার কি কাজটা করেছেন জনাব? মারওয়ান গম্ভীর গলায় শুধালো।
স্বামীকে চুমু দিতে আবার কারণ লাগে নাকি? স্বামীকে চুমু দিতে কারণ না লাগলেও আপনাকে চুমু দিতে অবশ্যই কারণ লাগবে। মারণ কপাল ভাঁজ করে বলল। কেন? নিশাত মারওয়ানের নাক টেনে বলল। কারণ মানুষটা আপনি, দ্য গ্রেট মারওয়ান আজাদ। কথাটা বলেই নিশাত চলে যেতে উদ্যত হতেই মারওয়ান পিছন থেকে বলল। আমি না হয়ে অন্য কেউ হলে দিতে? নিশাত মুখ টিপে ঘুরে মারওয়ানের চোখের দিকে চেয়ে বলল। দিতাম বোধ হয়। মারওয়ান বিছানা থেকে চট করে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল। তুমি পরপুরুষকে এসব টিয়ে দিতে? নিশাত অবাক গলায় বলল। উমা, তখন তো আর পরপুরুষ থাকতো না। মারওয়ান সিনা টান টান করে বলল। আমি তো তোমাকে স্বামী উল্লেখ করে দেইনি, অন্য কেউ বলেছি। নিশাত ঘাড় নাড়িয়ে বলল। হ্যাঁ, আমিও তো সেটাই বললাম। দ্রুত নুডলস নিয়ে আসুন, যান। বলেই নিশাত রুম থেকে বেরিয়ে গেল। চুলোয় চায়ের পানি বসিয়ে দিল। মারওয়ান পিছু পিছু এসে বলল। তোমার লজ্জা টজ্জা গেছে কোথায়? নিশাতের কেন যেন বড্ড হাসি পেল। ইনোসেন্ট মুখ করে বলল। কোথাও যায়নি তো। অবশ্যই গেছে। কি সব বলে গেছো তুমি জানো? তোমার থেকে এসব আশা করিনি। বলেই দরজা খুলে বেরিয়ে গেল। উর্মি ভূঁইয়া শুয়েছিলেন। ইদানিং শরীরটা একটু ভালো লাগছে, মনটাও রিফ্রেশ হচ্ছে বেশ। ফোন কলের আওয়াজে উঠে বসলেন। স্ক্রিনে ইরু নামটা জ্বলজ্বল করছে। অনেকদিন পর এই নাম্বার থেকে ফোন কল এলো। প্রায় বছর পেরিয়েছে বোধহয়। তার চোখ ঝাপসা হয়ে এলো। আগে সারাক্ষণ এই নাম্বার থেকে কল আসতো, আর এখন বছর পেরিয়ে যায় তবু আসে না। তিনি নিজেকে সামলে ফোন রিসিভ করলেন। ওপাশ থেকে জবাব এলো না কোনো। উর্মি ভূঁইয়া কতক্ষণ নিশ্চুপ থেকে বললেন। হঠাৎ করে এই পাগল মানুষটাকে মনে করার কারণ? ইরা ছোট চেপে বলল। কেউ একজন বোধহয় ভুলে গেছে, তার সাথে আড়ি নিয়েছি আমি। তাহলে কল দেওয়ার কারণ? শুনলাম অসুস্থ, মানবতার খাতিরে তো আর বসে থাকতে পারি না। উর্মি ভূঁইয়া ফোঁস করে দম ছাড়লেন। ভালো আছিস? ইরা অকপটে বলল। না। উর্মি ভূঁইয়া উদ্বিগ্ন গলায় বলল। কেন? ইরা মন খারাপ করে বলল। আমাকে কেউ ভালোবাসে না, সবাই বকে। উর্মি ভূঁইয়া হাসলেন। মেয়েটা এত অভিমানী। তিনি সান্ত্বনা দেওয়ার ছলে বললেন। জামাই বকেছে নাকি? প্রতিদিন বকে, ঘাড় ধরে মারে। সে কি, তোর জামাইকে তো দেখতে হচ্ছে। এক নম্বরে খাইস্টা লোক। জামাইকে নিয়ে আসিস একদিন, বকে দেব। তার ছুটিই তো হয় না, খালি কাজ আর কাজ। ইরা হঠাৎ মনে করার ভঙ্গিতে বলল। আচ্ছা শোনো, উমায়ের আঙ্কেলকে পুলিশ ধরে নিয়ে গেছে কেন জানো? উর্মি ভূঁইয়া কপাল কুঁচকে ফেললেন। বলেন। কি বললি, আবার বল। আরে উমাইয়ার বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে, শোনোনি? উর্মি ভূঁইয়া বসা থেকে শুয়ে পড়লেন। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। ভাইজানকে পুলিশ ধরে নিয়ে যাবে কেন? ওপাশ থেকে ইরা অনবরত হেলো হেলো করে যাচ্ছে। উর্মি ভূঁইয়া ছটফট করছিলেন। ইমতিয়াজ ভূঁইয়া রুমে ঢুকে উর্মি ভূঁইয়াকে এমন কাতরাতে দেখে দ্রুত এগিয়ে এসে তাকে ধরে বললেন। এই উর্মি, কি হয়েছে? উর্মি ভূঁইয়া ভাঙা গলায় বললেন। ভাইজানকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। ইমতিয়াজ ভূঁইয়া চিন্তিত হলেন। এই খবরটা উর্মির এই কন্ডিশনে তারা কেউ দিতে চায়নি। তাহলে জেনেছে কিভাবে? পাশেই ফোন দেখে সেখানে ইরু নাম দেখে যা বোঝার বুঝে গেলেন তিনি। উমায়ের ভূঁইয়ার বড় মেয়ে, উমাইরার বান্ধবী আর উর্মি ভূঁইয়ার প্রাক্তন ছাত্রী এই ইরু মেয়েটা। সেই সুবাদে ভালোই খাতির এই মেয়ের সাথে উর্মির। তিনি ফোঁস করে নিঃশ্বাস নিলেন। মেয়েটা তো যোগাযোগ বন্ধ করে দিয়েছিল, আবার এতদিন পর ফোনের কারণ কি? ডাক্তার এসে দেখে গেছেন উর্মি ভূঁইয়াকে অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপে উত্তেজিত হয়ে গিয়েছিলেন। এখন ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন। উর্মির মেন্টাল কন্ডিশন কবে ভালো হবে কে জানি। চিন্তায় চিন্তায় প্রেশার বাড়িয়ে ফেলেছেন ইমতিয়াজ ভূঁইয়া। নিশাত এক মনে পেঁয়াজ কুচি করছে। মাগরিবের নামাজ পড়েই রান্না করতে চলে এসেছে। বিকেলে নুডলস চা বানিয়ে দিয়েছিল মেজবা আহমেদকে। দুপুরের আয়োজনেও তেমন কিছু ছিল না। নিশাতের মন মানছিল না এমন কম আতিথেয়তায়। এজন্য ইলিশ মাছ ভিজিয়ে রেখেছে। তার হাতের স্পেশাল সর্ষে ইলিশ রান্না করবে। নাহন থেকে দৌড়ে এসে তার গলা জড়িয়ে ধরে বলল। মা কি করলো? নিশাত কাজ করতে করতেই বলল। রান্না করি বাবা। কি রান্না
করলো? ইলিশ রান্না করি। নাহন জিহবা বের করে বলল। মুজা মুজা। বলেই দৌড়ে বেরিয়ে গেল। নিশাত হাসলো, উঠে দাঁড়িয়ে ইলিশ ছুটেছে কিনা দেখলো। মারওয়ান এসে পিছনে দাঁড়িয়ে নিশাতকে পর্যবেক্ষণ করতে লাগলো। ফুলহাতা সালোয়ার কামিজ পরিহিত, বিশাল ওড়না পেঁচিয়ে পানির কল ছেড়ে দাঁড়িয়ে আছে এক ব্যস্ত রমণী। মারওয়ান গলা খাকারি দিল। নিশাত চমকে পিছু ঘুরল। মারওয়ানকে দেখতে পেতেই স্বস্তি পেল। সে ভেবেছে মেজবা আহমেদ কিনা, জিজ্ঞেস করলো। কিছু বলবেন তো? মারওয়ান সিংকে ভর দিয়ে বলল। বলবো দেখেই তো এসেছি। নিশাত বলল। বলুন। মারওয়ান জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল। ওয়েট করো, দেখছো না রেস্ট নিচ্ছি। নিশাত ভ্রু কুচকে বলল। আপনি কোথায় গিয়েছিলেন যে রেস্ট নিচ্ছেন? মারওয়ান ডোন্ট কেয়ার মোজে পা নাড়াতে নাড়াতে বলল। কোথাও না, শুয়েছিলাম। হেঁটে রান্নাঘর পর্যন্ত আসতে কষ্ট হয়নি নাকি? নিশাত হতাশ হলো। এই লোক সূর্যবার নয়। সে আবারও পেঁয়াজ কাটতে পিড়িতে বসলো। মারওয়ান নিশাতকে বসতে দেখে নিজেও ফ্লোরে আসন গেড়ে বসে পড়ল। নিশাত বলল। আপনি কি কিছু বলবেন? আমার কাজে ডিস্টার্ব করবেন না প্লিজ। আমি কোথায় ডিস্টার্ব করলাম? তুমি কাজ করছো, করো। আমি কি বাধা দিচ্ছি নাকি? নিশাত জবাব না দিয়ে কাজে মনোযোগ দিল। মারওয়ান বলল। এত পেঁয়াজ কাটছো কেন? চোখ জ্বলছে। পাকোড়া বানাবে নাকি? নিশাতের হাত থেমে গেল। মারওয়ানের দিকে স্থির দৃষ্টি ফেলে বলল। রান্না করার জন্য লাগবে। মারওয়ান চোখ পিটপিট করতে করতে বলল। তোমার চোখ জ্বলছে না? এমন শান্ত হয়ে কিভাবে বসে আছো? যেভাবে বসে থাকতে দেখছেন সেভাবেই। আশ্চর্য, সত্যি তোমার জ্বলছে না? না। কেন বলো তো? দুজনই মানুষ, অথচ একজন কাঁদছে আর একজন হাসছে। ব্যাপারটা বেইনসাফি না? মোটেও না, কারণ আমি এসবে অভ্যস্ত। পেঁয়াজ কাটার সঙ্গে অভ্যস্ত অনভ্যস্তের কি সম্পর্ক? নিশাত বটিতে ঘ্যাচ ঘ্যাচ করে একের পর এক পেঁয়াজ কেটে বাটি ভর্তি করে ফেলতে ফেলতে বলল। সম্পর্ক আছে। যেমন আপনার মারপিট করার দক্ষতা আছে। এখন যদি আমি আর আপনি মারপিট করতে বসি, অবভিয়াসলি আমি হারবো, কারণ আমি মারপিটে অনভ্যস্ত আর আপনি অভ্যস্ত। যে যে কাজে পারদর্শী সে তো সেই কাজটাই করবে, তাই না? মারণে চোখ জ্বালা করছে আর পানি পড়ছে বিরামহীন। সে নিশাতের ওড়নার কোনা দিয়ে চোখের পানি মুছতে মুছতে ওড়না পুরো ভিজিয়ে ফেলেছে। নিশাত ফিক করে হেসে বলল। এখান থেকে যান, নয়তো আজকে সমুদ্র বানিয়ে ফেলবেন। মারওয়ান দাঁতে দাঁত চেপে বলল। হাসছো কেন? হাসির কি হলো? জীবনে কষ্ট পেয়েও কাঁদিনি, অথচ এই এই জন্য আমার চোখের মূল্যবান কতগুলো পানি ঝরে গেল। নিশাত শান্ত গলায় বলল। মুখ খারাপ করবেন না আমার সামনে। আপনার মুখে গালি একদমই মানায় না। মনে হয় অশিক্ষিত মূর্খ লোক কথা বলছে। আপনি নিশ্চয়ই অশিক্ষিত মূর্খ নন। তুমি আমাকে অশিক্ষিত মূর্খ বলছো? আমি বলিনি, আপনার ব্যবহার বলছে। আমি তো জানি আপনি একজন পোস্ট গ্রাজুয়েটেড হার্ড ওয়ার্কিং পারসন, সেজন্যই সাবধান করলাম। নিশাত হার্ডওয়ার্কিং বলার সময় একটু টেনে টেনে বলল। মারওয়ান বুঝলো নিশাত তাকে পিঞ্চ মারছে। সে মুখটা গম্ভীর করে বলল। আমাকে জ্ঞান দেবে না। এসব জ্ঞান তোমার স্টুডেন্টদের দেবে। আই এম ইয়োর হাজব্যান্ড, নট ইয়োর স্টুডেন্ট। নিশাত মুখ টিপে বলল। ওকে হাজব্যান্ড। এখানে আসাই ভুল হয়েছে। তুমি কথায় কথায় আমাকে অপমান করছো। ভেবেছিলাম গরম গরম পাকোড়া ভাজছো বোধহয়, এজন্য এসেছিলাম। এখন তো মনে হচ্ছে এসে বিরাট অপরাধ করে ফেলেছি। বিরাট অপরাধী করেছেন। বিকেলে নুডলস খেলেন, এখন আবার কিসের ভাজা পোড়া? আপনার চাচু এ বয়সও কত ফিটফাট, অথচ আপনি মোটা হওয়ার শেষ স্তরে আছেন। কয়েকদিনের ভেতরেই ভুঁড়ি টুড়ি বের হয়ে দিগদারি অবস্থা হবে। মারওয়ান হতভম্ব গলায় বলল। কি? জি, যে হারে গোস্ত আর তেলে ভাজা জিনিস খান, অসম্ভব কিছু নয়। মারওয়ানের মুখ আলগা হয়ে গেছে বিস্ময়ে। তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? পারলাম, নিজের দিকটাও তো ভাবতে হবে নাকি? এমনিতেই আমি ছোটখাটো, তার উপর যদি আমার পাশে পেট মোটা জিরাফ হেঁটে যায়, যে কোনো মানুষ টিটকারি করবে। মারওয়ান আর এক মুহূর্ত বসে রইল না, হন হন করে বেরিয়ে গেল। নিশাত নিঃশব্দে হাসতে লাগলো। অদ্ভুত লোক। নিশাত উঠে সর্বপ্রথম বিড়াল ছানাকে খাবার দিল। সময় সময়ে খাবার দিতে হয় বাচ্চাটাকে। আদর করে খাবার দিয়ে ঝুড়ি আটকে দিল। ছেড়ে রাখলে ছানাটা বাড়ি খায় এখানে ওখানে।
গরম গরম পকোড়া ভেজে রুমের উদ্দেশ্যে হাঁটা দিল। মারোয়ান মুখটা গম্ভীর করে সিগারেট টেনে চলেছে। নিশাত এসে মুখ থেকে সিগারেট টেনে বাহিরে ফেলে দিল। মারোয়ান তেতে উঠল, দাঁতে দাঁত পিষে কটমট দৃষ্টিতে নিশাতের দিকে চাইল। নিশাত ফিক করে হেসে মারোয়ানের নাক টিপে ধরল। লোকটাকে রাখাতে বেশ ভালো লাগে তার। মারোয়ান মুখ দিয়ে শ্বাস নিতে গেলেই নিশাত মুখ অপর হাত দিয়ে বন্ধ করে বলল,